সেই 5 আগস্টের পর আজকে প্রথম আমার মনে হচ্ছে যে হ্যাঁ, উই হ্যাভ ডান সামথিং, যখন আমরা পুলিশের সামনে বসে পুলিশের বিরুদ্ধে সত্যটা বলতে পারতেছি। এই আন্দোলনটা আমাদের সবার জন্য খুবই আবেগঘন ছিল। প্রতিটা দিন, প্রতিটা রাত আমাদের কেমনে কাটছে, যারা আমরা অন স্পট ছিলাম, ইভেন সবাই অ্যাকচুয়ালি সবার যে ফিলিংসটা, ভয়টা আজকে আমাদের, আচ্ছা, মেইনলি আমাদের সবারই খুবই মিক্সড ফিলিংস কাজ করতেছে আজকে। পুলিশের প্রতি রাগ, এই শহীদদের মায়ের বাবার প্রতি আমাদের একটা সহমর্মিতা, সব মিলে আমি আমি আমার আন্দোলনের জায়গাটা একটু বলবো, আর আমি কিছু প্রমাণ দেওয়ার চেষ্টা করব। সেখানে আমি 15 তারিখ রাতে যখন দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে স্লোগান ওঠা শুরু হয়, তখন আমি আর সইতে না পেরে আমার বাইক নিয়ে রাত 2টা বাজে আমি চলে যাই হচ্ছে ঢাকা ভার্সিটিতে। তো সেখানে তখনও অনেকগুলো মানুষ জড়ো ছিল। তো আমি জানি না ওই সময় তারা কারা ছিল, আমি ভাবছি কোটা বা মেধার এই যে আমাদের পক্ষে যারা লোক তারা ওখানে। বাট কিছুক্ষণ পরে একটা সাদা গাড়ি করে আসে আমাদের ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, অ্যান্ড সে ওখানে ভাষণ দিয়ে যে বলে যায় যে রাস্তায় যারা থাকবে কারোকে কোনোভাবে কোনো ছাড় দেওয়া হবে না, এবং তার ভাষণের ফলাফলটা আমরা পরবর্তী দিন থেকেই দেখতে পারি। আর সেই অনুযায়ী সেই আগ্রাসনের প্রতিবাদ হিসেবে আমরা 16 তারিখ প্রথম নামি। ওই দিনও আমি ঢাকা ভার্সিটি ছিলাম, কিন্তু আমি যখন জানতে পারি যে ঢাকা ভার্সিটি আন্দোলনের সময়টা একটু পরে, আর আমাদের এখানে বিউবিটি স্টুডেন্টরা অলরেডি মিরপুরের দিকে মুভ করা শুরু করছে, তো আমি মেট্রো করে চলে আসি। তো চলে আসার পর আমি আবার বাসায় যাই, আমার বাসা মিরপুর 10-এর খুব কাছাকাছি। সো সেখান থেকে আবার আমার বাইকটা নিয়ে আমি বিউবিটির দিকে আসি, বাট এখান থেকে অলরেডি মুভ করে ফেলছিল সবাই। তো আমি জানতে পারি সবাই 10 নম্বরের দিকে যায়। তো আমি যাওয়ার পথে দেখলাম যে বিউবিটির আপনার প্রশিকার সামনে ছাত্রলীগ বা যুবলীগের একটা মিছিল যাচ্ছে 10 নম্বরের দিকে। তো আমি খুব তাড়াহুড়া করে বাইক ভিতর দিয়ে গিয়ে ফায়ার সার্ভিসের পিছন দিয়ে আমি যাই। যাওয়ার পর আমি ওখানে মানুষকে সতর্ক করি, সেখানে আমাদের বাহার ভাই ছিল, হাসান ভাইয়া ছিল, আরো যারা যারা ছিল তাদেরকে আমি সতর্ক করার চেষ্টা করি যে এখান থেকে একটা মিছিল আসতেছে। তো যাই হোক, এরপরে আমাদের শুরু হয় তাদের আগ্রাসন। তারা যখন আমাদের কাছে আসে, আমাদের উপর হামলা চালায়। তো স্বাভাবিক, আমরা স্টুডেন্টরা ওরকম কেউ প্রিপেয়ার্ড ছিলাম না, কারণ আমরা এরকম বাজে জায়গায় কেউ বড় হই নাই। তো পিছন থেকে সবাই হেঁটে যায়, আর আমি জানি না কি কারণে আমার ওখানে একটু সাহস হয় আর আমি একা দাঁড়ায় যাই। আমার সাথে আরো কিছু জন ছিল, এন্ড আমার হাতে তারা 3টা বাঁশ ভাঙে, দফায় দফায় তারা 3টা বাঁশ ভাঙে। এন্ড এটার ভিডিও হয়েছে, এটার ছবি আছে, 10-12 জন মিলে আমাকে যে ধরে রেখেছিল এটার ছবি পর্যন্ত আছে। তো 17 তারিখ আমরা সেরকম কোনো আমার এক্সপিরিয়েন্স নেই, সেদিন আমি বাসায় ছিলাম, কারণ আমি খুব বেশি এফেক্টেড হয়েছি। তো এরপর হচ্ছে 18 তারিখ আমরা যখন প্রথমে নামি, আমি আর আমার এক ফ্রেন্ড যাই হচ্ছে 10 নম্বরের দিকে। কিন্তু ওই সময় যুবলীগের ওখানে ভাষণ চলছিল। তো আমরা দূরে দূরে এক একজন এক এক রকম ভাবে অবস্থান করতেছিলাম, এন্ড সাডেনলি আমাদের পক্ষে সবাই আসে। তো আসাতে আমরা ওই জায়গাটা দখল করতে পারি। এটা হচ্ছে 18 তারিখের কাহিনী। এই পর্যন্ত আমি জীবনে কখনো টিয়ার শেল খাই নাই, আমি জীবনে কখনো গুলি খাই নাই, আমি জীবনে কখনো রাবার বুলেট কি জিনিস এটা বুঝি নাই। কিন্তু এই মুহূর্তে প্রথম 18 তারিখ আমি যখন 10 নম্বরে একদম গোল চত্বরের কাছাকাছি, আমার পাশে একটা কিছু এসে পড়ে, সেটা থেকে ধোঁয়া বের হয়। আমি জানতাম না সেটা কি জিনিস, সেটা ছিল পুলিশের ছোড়া টিয়ার শেল। তো আমরা বেসিক্যালি এই জিনিসটা দেখার পর পরে আস্তে আস্তে আমরা মানে ব্যাক করতে হয় আমাদের বাধ্য হয়ে। তো এরপরে হচ্ছে 12 যখন ধাওয়া পাল্টা ধাওয়া চলতেছে, তো আমি এক পর্যায়ে একদম সামনের কাতারে আমি চলে যাই। আমি সহ ওখানে কলেজের একটা স্টুডেন্ট, কলেজ ড্রেস পরা একটা স্টুডেন্ট ছিল, আমরা দুইজনই মোটামুটি ফ্রন্টে ছিলাম, আর বাকিরা হালকা একটু পিছনে ছিল। তো আমি মোটামুটি প্রিপেয়ার্ড হয়ে গেছি ওই দিন। আমি হেলমেট পরা ছিলাম, চশমা ছিল, মাস্ক ছিল। তো আমার ওরকম কোনো টিয়ার শেলে মানে ইফেক্ট হচ্ছিল, আমার কাছে পেস্ট ছিল, সো ইফেক্ট হচ্ছিল, বাট কষ্টটা একটু কম হচ্ছিল। বাট পাশে যে ছিল ওই ছেলেটা খুবই বাজে অবস্থায় ছিল, ওর মাথায় সম্ভবত গুলি লাগছে, রাবার বুলেট যেটা। তো সে ওখান থেকে নড়তে পারতেছিল না। সো আমি আমাদের পেস্ট শেষ হয়ে যাওয়ার কারণে আমি ওই জায়গা থেকে ব্যাক করে আবার পেস্ট একটা নিয়ে যেতে চাই।
ওই মোমেন্টেই দেখলাম যে মোটামুটি অনেকগুলো টিয়ার চলে এসে যে ওই আমার যে কলেজের স্টুডেন্টটা ও যেখানে দাঁড়ানো ওই জায়গাটা পুরোপুরি ঘোলাটে হয়ে গেল। তারপর আমি জাস্ট ওকে বাঁচানোর জন্য একটু আগানোর জন্য যখন যাই আমার শরীরে কিছু একটা লাগে এন্ড আমি সাথে সাথে বেহুশ হয়ে যাই। অলরেডি আমার অবস্থা খুবই খারাপ ছিল, একে তো খাওয়া দাওয়া করা ছিল না, রোদ ছিল বেশি। তো পরবর্তীতে আমি যখন বাসায় আমাকে পৌঁছায় দেওয়া হয় তখন আমি দেখি আমার শরীরে 11টা রাবার বুলেটের দাগ ছিল। এটা 18 তারিখ। এরপর আস্তে আস্তে 19 তারিখ 20 তারিখ থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আমার গায়ে 19টা রাবার বুলেটের দাগ পাওয়া গেছে। আচ্ছা, এছাড়া এখন আমি কিছু নাম নিতে চাই যারা 16 তারিখ আমরা যখন ভার্সিটির এদিকে আসি তখন আমাদের এগেনস্টে অন্যের বিরুদ্ধে কি বলবো, আমাদের কর্তৃপক্ষ আমাদের রেজিস্ট্রার স্যার আমাদের গেটটা বন্ধ করে দিয়েছিল, যার কারণে আমরা আরো বেশি আহত হয়েছি। তো অন্যের দোষ বলার আগে আমার মনে হয় আমাদের নিজেদের দোষটা আগে দেখা উচিত। যাক, আমার হাত থেকে ওই সময় স্লোগান দিতে দিতে আমার গলা ভেঙে যায়। তো মুস্তাফিজ নামে একজন ছেলে যার সাথে পরে আমার পরিচয় হইলো, সে আমাকে একটা মাইক ম্যানেজ করে দেয়। এই মাইকটাও আমার হাত থেকে কেড়ে নেওয়া হয়। আচ্ছা, তো সেদিন ছাত্র লীগের পক্ষ থেকে বিউবিটি ভার্সিটির যে দুইজন আমাকে 10 নম্বরে, আমাকে তো 10-12 জন ধরছে, আরো সবাই আমার উপর আক্রমণ করছে। ওই দিন যারা যারা ছিল তার মধ্যে একজন ছিল স্পোর্টস ক্লাবের রিয়াদ নামে একটা ছেলে, আরেকটা ছিল প্রিন্স নামে একজন। আচ্ছা, পরবর্তীতে ভার্সিটিতে আমাদের এখানে যাদের নেতৃত্বে আমাদের উপর আক্রমণ চালানো হয় তার মধ্যে অবশ্যই রনি নামটা খুবই আমাদের পরিচিত হওয়ার কথা। এই যে ছেলে রনি, সে ছিল মূল হোতা যে আমাদের এটা পরিচালনা করছে, আমাদের উপর আগ্রাসন পরিচালনা করছে। সরি, আমার হাত এখনো কাঁপতেছে কারণ আমি ওইসব আগ্রাসনের ফিলিংস গুলো আমার মধ্যে থেকে এখনো যাচ্ছে না, ভয়গুলো, নার্ভাসনেস কোনো কিছু এখনো যাচ্ছে না। আমি কিছু নাম নিব। সেদিন বেরিবাদের বেলায়েত হোসেন ছিল আমাদের বিরুদ্ধে। পিতার নাম গফফর। এরপর ছিলেন আব্দুল ওয়াহাব, পিতার নাম আমার জানা নেই। ছিলেন নিয়ামত শেখ, পিতা আতিক। রোজিনা আক্তার ওরফে মধু, পিতার নাম আমার জানা নেই। শাওন মোল্লা, পিতা হামিদ, ছাত্রলীগের সন্ত্রাসী নদী। তুহিন, পিতার নাম আমিনুল। নয়ন, পিতার নামটা আমার জানা নেই। শাওন ফরাজি, পিতা শাহ আলম। সাইফুল, পিতার নামটা এখানেও আমার জানা নেই। রায়হান, পিতা বেলায়েত, যার নাম আমি আগে নিলাম। আমিনুল ইসলাম। ফিহাদ, উনিও বেলায়েত হোসেনেরই সন্তান। মনির, ওকে আসলে তার নাম ডাক নাম ছিল হচ্ছে সাংঘাতিক মনির বা ক্যালসিয়াম বাবু নামে একজন ছিল। তারপর আরেকজন সাইফুল, যে হচ্ছে বেলায়েত হোসেনেরই ভাগিনা। এদের মোটামুটি সবার ছবি এবং কিছু কিছু পরিচয় আমি কালেক্ট করতে পারছি, যদি আমার থেকে নেওয়া হয় আমি দিতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু তারপরেও আমার পুলিশের প্রতি তো একটা ভয় রয়েই গেছে। শুধু আমার না, আমার মতো সকল ছাত্র, সকল মানুষের পুলিশের প্রতি একটা ভয়, ঘৃণা এখন পর্যন্ত আছে। আপনারা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করছেন, আমাদের বলতেছেন সেখানে আমাদের ছবি দিতে, আমাদের আরো কত কিছু করতে, বাট এটার কি সিওরিটি যে আজকে আমি ছবি দিলাম, কালকে একজন সরকার আসলো, আপনি আমাকে ট্র্যাক করবেন না? এটার সিওরিটি আপনারা দিতে পারবেন কি? আমার যে কোনো ক্ষতি হবে না, এটার কি কোনো সিওরিটি আছে কিনা? আছে? নাই। তো এখানে আমাদের ছবির মোটামুটি এই যে একজন, এই যে তিনজন, এই যে এখানে নিখিলের সহায়তায় অনেকেই আমাদেরকে এরকম অনেকভাবে অত্যাচার করছে। আমি মোটামুটি হাইলাইট হয়ে যাই আমার বন্ধু সহ, সামি নামে আমার এক ফ্রেন্ড, আমার বন্ধু সহ আমার 10 নম্বরে আমি একটা হাইলাইট হয়ে যাই। মানিক কমিশনার 3 নং ওয়ার্ডের, পুলিশের অবশ্যই জানা থাকার কথা, সে আমাদেরকে ডাকে, আমাদের পিছে ছাত্রলীগের এক ছেলে পাঠায়, আমাদের মুভমেন্ট ট্র্যাক করা শুরু করে, আমরা কোন মুহূর্তে কই থাকি কি না থাকি, আমাদেরকে বিভিন্নভাবে থ্রেট করা হয়। পরবর্তীতে আমাদেরকে, যেহেতু আমরা এলাকার স্থানীয়, আমাদেরকে চাচা হিসেবে সে মানা করে যে আর যায়ও না, কিন্তু সেটা আসলে চাচা হিসেবে ছিল না, বরং থ্রেটটাই বেশি ছিল।
তো পরবর্তীতে একদিন আমাদের পুলিশ ধরতেও আসেন, কিন্তু পরবর্তীতে তার কিভাবে যেন তাদের মোটিভটা চেঞ্জ হয়ে সেটা ফাহাদ স্যার, যাদেরকে আমরা সবাই মোটামুটি চিনি, আমাদের স্কুলের ফাহাদ স্যার, তাকে ধরে নিয়ে যায়। আমরা একই এলাকার প্রতিবেশী। যাই হোক, পরবর্তীতে পুলিশের যেসব আগ্রাসন আমরা দেখেছি, মানুষের যেসব ছাত্রলীগের প্রতি আমরা যেসব আগ্রাসন দেখেছি, তার আরেকটা প্রমাণ আমরা পাই 4 তারিখ। 3 তারিখ আমাদের এক ভাই বলে গেল, হ্যাঁ খুবই পিসফুল একটা প্রোটেস্ট চলছিল ওই দিন। 3 তারিখ আমাদের কিছু হয়নি, দূরে শুধু বিজিবি দাঁড়ায় ছিল। ওদিক থেকে সম্ভবত সাতচুর কিছু মানুষজন আসার চেষ্টা করতেছিল, কিন্তু পুলিশ তাদেরকে সরাই দিছে। আচ্ছা, বিচার করতে আসছেন, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যখন একজন বললো যে একটা মারলে একটাই যায়, আরগুলা যায় না, ওই পুলিশের চেহারাটা কি আপনাদের কাছে নাই? সেও কি পলাতক? পলাতক হলেও কিভাবে পলাতক? এক্স্যাক্টলি, অনীহা, এইটাই হচ্ছে ওয়ার্ড, বা ভয় কারো, আমি জানি না সেটা ঠিক। তাকে ধরা হয়নি। একজন শহীদের মায়ের মুখ থেকে এইসব কথা শুনতে, সে যে এখানে এসে দাঁড়ায় কথা বলতেছে, এটাই তো মানে আমাদের জন্য লজ্জাজনক হওয়ার কথা। সে এখনো তার বিচার কেন পাইল না? অবশ্যই। আমাদের 4 তারিখ যখন, ওই দিন আমি রাতের বেলা, আমার ঘুম এতদিন যাবত ঘুম হয় নাই, সেদিন আমার স্লিপিং পিলস নিয়ে ঘুমাতে হয়, ইভেন পেইনের কারণে ডক্টরের প্রেসক্রাইব নিয়ে স্লিপিং পিলস নিয়ে আমি ঘুমাই। সো 4 তারিখ উঠতে আমার একটু লেট হয়। সেদিন আমার বাসার নিচে পর্যন্ত গুলি চলতেছে। তো আমি আমার যে জায়গাটা আড্ডা দিই সেই জায়গায় গেলাম, যে ওখানেও প্রচুর গোলাগুলি, খুবই মেইন জায়গা। তো ওটা আপনারা আমাকে 3 থেকে 5 মিনিট সময় দিয়েছেন, কিন্তু আসলে এই সময়ের মধ্যে শেষ হবে না, আমার অনেক সময় লাগবে বলতে গেলে। যাক, আমি চেষ্টা করবো শর্টে শেষ করতে। তো 4 তারিখ যখন আমি হোপ স্কুলের সামনেই গেলাম, তো সেখানে একের পর এক ক্লাস চলে আসতেছে। তো অ্যাট দ্যাট মোমেন্ট একটা ছোট করেই বাচ্চা হবে, হয়তো বা ক্লাস 10-এ পরে খুব গেলে, আমি একজন ইংলিশ টিচার, তো আমার কাছে ও খুব বাচ্চাই আসলে। তো সে আমার কাছে এসে বলে, ভাই আমার হয়তো গুলি লাগছে, আশপাশে ফার্মেসি আছে কোথাও? তো আমি বললাম যে আচ্ছা, আমি ভাবছি রাবার বুলেট হয়তো লাগছে, তো হয়তো উই ক্যান ফিক্স দ্যাট। বাট কি হলো যে আমি বললাম তোমার শার্টটা খুললো। তো যখন শার্টটা খুললো, আমি দেখলাম ওর মাংস এখান থেকে নাই হয়ে গেছে। সো গুলিটা হয়তো ঢুকে পাস করে চলে গেছে, তার এই অবস্থা। আর আমি আমার ইমোশন ওই জায়গায় ঠেকাতে পারি নাই। আমি আবার গেলাম, আমার যতই শরীরে ব্যথা থাক, যতই ঘোরানো অবস্থা থাক, আমি আবার গেলাম, আবার সেখানে আমিও গুলিবিদ্ধ হলাম রাবার বুলেটে। আল্লাহর শুকরিয়া যে আমার আসলে গুলি ওভাবে রিয়েল গুলিটা লাগে নাই। যাক, এইখানে আসে পুলিশের সবচেয়ে নির্মম একটা ঘটনা, যেটা আমার চোখে ধরা পড়ে সেইটা। এই যে একটু আগে একজন বলে গেল, নিখিল, কামাল মজুমদার, ইলিয়াস মোল্লা, তারা হচ্ছে মিরপুর 10-এ অবস্থান করতেছিল। এই 4 তারিখে যেটা হবে এটা আমরা জানতাম কিভাবে? 3 তারিখ যখন আমরা পিসফুল একটা আন্দোলন করলাম, রাতের বেলা আমরা দেখলাম আদর্শ স্কুলে মানুষের উপর মানুষ ভর্তি যাচ্ছে, ট্রাকের উপর ট্রাক ভর্তি যাচ্ছে। এই দৃশ্য হয়তো কারো ভোলার কথা না। আচ্ছা, তাহলে আমরা কি আদর্শ স্কুলে যে একটু দেখতে পারি না? এটার পারমিশন কে দিছিল? আমরা কি তাহলে ওখানে বিচার করতে পারি না? আমাদের মানুষের কাছে যে শুনতে হচ্ছে, এটা আসলে ওই যে মা যেভাবে বললেন যে রঙ্গমঞ্চ, আমার কাছে ওইরকম রঙ্গমঞ্চই মনে হচ্ছে। অনেক সাহস যুগে আসছি কথা বলতে। যাই হোক, 4 তারিখ যখন এই নির্মম যে ঘটনাটা বললাম, আমাদের পুলিশ ভাইরাই বসা, আশা করি আপনাদের ছাড়া তো দেশ চলবে না। আপনাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব যেন দায়িত্বের মতো পালন করতে পারেন। আচ্ছা, তো সেদিন আর্মি ট্যাঙ্ক ছিল, তারপর এপিসি ট্যাঙ্ক ছিল। আমি ডার্লেন স্কুলের পাশেই দাঁড়ানো ওই সময়। তো দেখলাম পুলিশ পিছন থেকে রাবার বুলেট ফায়ার করতেছে, ইভেন তাদের সামনে ছাত্রলীগের পোলাপান, এবং ওদের হাতে পুলিশ কতটা অসহায় হলে নিজেদের অস্ত্র ছাত্রলীগের হাতে তুলে দিচ্ছে, যাও ফায়ার করো। এর চেয়ে নির্মম দৃশ্য কি হতে পারে? এবং পিছন থেকে পুলিশ তাদেরকে সাপোর্ট দিচ্ছে যাতে ছাত্রলীগ গুলি করতে পারে। এইটা কতটা অমানবিক আপনারা হইতে পারছেন? যে আপনারা তো দেশের বাইরের কেউ না, আপনারা তো আমাদেরই মানুষ, তাই না? আমরা ভাই বলে ভারতের আসছিল, কয়জন আসছিল? বেশিরভাগ তো পুলিশ ছিল, বেশিরভাগ তো আমার দেশের মানুষ আমাকে কেমনে মারলো? আমরা কি টাকার কাছে বা দায়িত্বের কাছে বা
আপার উপর মহলের যে আহ, চাপ, এর কাছে আমরা এতটাই অসহায় যে আমরা আমাদের নিজেদের মানুষকে এইরকম ভাবে মেরে গেলাম। 4 তারিখ এরপরে আমার গায়ে যখন আবার গুলি লাগে, এরপর আমি আসি, ব্যাক করে চলে আসি ফকিরবাড়ি মসজিদের ওখানে। সেখানে আমরা কভার নেই হচ্ছে ফুটপাতের দোকান থাকে ওদিকে। তো ফুটপাতের দোকানের যে বিভিন্ন দোকান যেগুলো পাট, কি বলে এটাকে, আমার ঠিক বাংলাটা মনে নেই, যে জিনিসটার উপর কাপড়গুলো রাখে, সেইগুলো আমাদেরকে দোকানদাররা দিয়ে দিচ্ছিল। তা আমরা ওগুলো নিয়ে আমরা দুইজন ঠিক ফকিরবাড়ি মসজিদটার ঠিক সামনেই দাঁড়ানো, সামনে না, রোডের মাথায় দাঁড়ানো, দুইজন ওইটা নিয়ে প্রোটেকশন নিয়ে আসি। অ্যান্ড আর দুইজন, একটাকে, আর একটা ছিল ওটাকে ভাঙার জন্য চেষ্টা করতেছে। তো সাডেনলি ভাঙতে গিয়ে আমরা একজন বাঁশ দিয়ে বাড়ি দেয়, ঠিক আমরা 4জন এভাবে দাঁড়ানো। তো আমার এই পাশে যে ছেলেটা দাঁড়ানো, ও দেখলাম হঠাৎ পড়ে যায়। তো পড়ে যায়, আমরা ভাবছি হয়তো হিট অ্যাটাক আসছে বা কিছু হয়েছে, কিন্তু যখন তাকে আমরা তুলতে যাই তখন আমাদের হাত রক্তে ভেসে যায়, এন্ড সেই ছেলেটা ঠিক গলার এদিক থেকে গুলি লাগে আর এদিক থেকে বের হয়ে যায়। মরতে মরার সময় মানুষের যে মুখ দিয়ে একটা আওয়াজও বের হয় না, এটা আমার আগে কখনো দেখা ছিল না। এটা সেদিন আমার প্রথম দেখা। সে একটা আওয়াজও করতে পারে নাই। সেই সেই যে রাইফেলের বুলেটটা ছিল, হোয়াট এভার দ্য ওয়েপন ওয়াজ, ওইটার বুলেটটার ছবি পর্যন্ত আমার কাছে আছে, যে আমার হাতে ওটা নেওয়া। 4 তারিখ আমি শাহালির অপোজিটে যে মার্কেটটা, ওইটার ছাদে পর্যন্ত গেছি, সেখানে পর্যন্ত আমরা বুলেট পাইছি, বিভিন্ন বুলেটের ব্যাকশেল যেগুলো থাকে সেগুলো পাইছি, এগুলোর ছবি আমার কাছে আছে। তো আসলে এই ছিল আমার মোটামুটি অভিজ্ঞতা। এরপর তো 5 তারিখ আমরা 10 নম্বর থেকে প্রথম যে ব্যাচটা যায় সেই ব্যাচে আমি ছিলাম, এবং তখন পর্যন্ত জানি না খুনি হাসিনা পালাবে কিনা, তখন পর্যন্ত জানি না কি হচ্ছে, সব মিক্সড ফিলিংস কাজ করতেছিল। আস্তে আস্তে খবর পাই যে জেনারেল ওয়াকার হয়তো ভাষণ দিবেন, এই সেই হ্যান ত্যান। তো আমরা তারপর ওই দিন সবার মাথায় একটাই ইয়া ছিল যে আমরা সবাই গণভবনের দিকে আগাবো। তো আলটিমেটলি হাসিনার যে গাড়ি বহর আমাদের সামনে যায়, সেটা আমি দেখার সৌভাগ্য না দুর্ভাগ্য আমি জানি না, সেটা আমি পেয়েছিলাম ওই জায়গায়। তো এরপর আমরা আগায় যাই গণভবনের দিকে। তো সেই সময় কিছু পুলিশ আটকা পড়ে যায়। তো এই পুলিশকে সবাই মারতে আগায়। অবশ্যই আপনাদের কর্মকাণ্ডের বিরোধিতা প্রকাশ করতেই হয়তো, এবং একটা পুলিশের মাথাও ফেটে যায় সেই মুহূর্তে। বাট এই জিনিসটা আমরা ছাত্ররা যারা ছিলাম বাকিরা, তারা সহ্য করতে পারি নাই। আমরা ব্যারিকেড দিছি হাত দিয়ে। সেখানে আর্মিরা ছিল, আমার ভাই আর্মি লেফটেন্যান্ট, আমার আর্মিরা আমাকে বলতেছে, ভাই আপনারা যে ঠেকান, এখন তো হয়েই গেছে। তো আমরা পুরোপুরি তাকে Z+ সিকিউরিটির মতো দেওয়ার ট্রাই করছি। আমরা হাত দিয়ে দাঁড়াইছি। এখন উৎসুক জনতাকে থামানো এত সোজা ছিল না। তো এখন পুলিশকে মারার জন্য বারবারই তারা আগায় আসে। তো একজনকে হঠাৎ মারতে যায়, বাঁশ দিয়ে বাড়ি দেয়। আমাদের মধ্যেই যে একজন ছাত্র ছিল, ওর হাতটা দেখলাম যে স্ট্যাম্প করে এসে পড়ে। এটা ছাত্রের মধ্যেই পুলিশকে মারতে গিয়ে। যাই হোক, আমি এটাই পরবর্তীতে কি করলাম, যে আর্মি একটা গাড়ি আনলো, ওই গাড়িতে ওই পুলিশগুলোকে নিয়ে যাবে সেফ দিয়ে। অলরেডি একজনের খুবই খারাপ অবস্থা, এন্ড কেন যায় না আমাকেই তারা একটু বললো যে আপনি একটু সাথে থাকেন, হয়তো বা তারা আমার লিড হচ্ছিল কিনা আমি জানি না, তারা আমাকে বললো সাথে থাকতে। তো আমি গাড়ি পর্যন্ত উঠাই দিয়ে আসলাম, আর পুলিশকে আমি একটা কথা বলে আসলাম যে আঙ্কেল দেখেন, আপনারা অমানুষ হতে পারেন, আমরা ছাত্ররা অমানুষ না।